আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সো-কল্ড শব্দটা এই নির্বাচন সম্বন্ধে যিনি গত 2 মাসের মাঝে প্রথম ব্যবহার করেন, তার নাম এই মুহূর্তে আমার সামনে নেই, কিন্তু তিনি হলেন ব্রিটিশ এমপি। উনি পার্লামেন্টে সরাসরি তাদের বিদেশ মন্ত্রীকে, ফরেন সেক্রেটারিকে অনুরোধ জানিয়েছেন যে, এবং তিনি এভাবে বলেছেন, সো কল্ড ইনক্লুসিভ নির্বাচন ইন বাংলাদেশ, সেই সম্বন্ধে উনি। অতএব সেটা আমার বাংলাদেশের মানুষ হিসাবে আমি জানি যে বাংলাদেশে কিছু কিছু বিদেশি শব্দ বাংলা হিসাবে ব্যবহার করা হয়, যেমন সো কল্ড, এটা অনেকটাই বাংলা শব্দ। যখনই আমরা কে বলতে চাই যে এটা সো কল্ড, সো আমাদের আর কোনো ট্রান্সলেশন করতে হয় না যে সো কল্ড নির্বাচন। তথাকথিত হলে অনেকে জিজ্ঞেস করতে পারে আপনাকে, ভাই তথা আবার কথিত একসাথে করে কি করলেন, কিন্তু সো কল্ড করলে তারা পরিষ্কার বুঝে যায় যে এটা শুধুই একটা সো কল্ড মানে সো কল্ড, এটার অন্য কোনো ব্যাখ্যা নেই। তবে ডক্টর ইউনূস, দেখুন, আপনি আমাদের শারীরিক ব্যথাকে এখন সহজ মনে করি, নিতে পারি, জানিও না হচ্ছে এরকম হয়। কারণ আমি বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থার কালীন সময়ে আমরা এমনভাবেই সংযুক্ত এই বাংলাদেশের পরিস্থিতির প্রতি সেকেন্ডের পরিবর্তন এবং যে উন্নয়ন হচ্ছে না, সেইখানে ডক্টর ইউনূসের উচ্ছ্বাস আপনি দেখতে পাচ্ছেন। এর মৌলিক কারণটা হলো আমার যা ধারণা, আন্তর্জাতিক প্রেসারে হোক, অন্যান্য অনেক অনেক বিষয় যেসবগুলো এখনই বলার সময় নয়, ধীরে ধীরে আমরা প্রকাশ বলবো, সেই সময়গুলো আমার মনে হচ্ছে যে ওনার যে লন্ডন গমন, বিলাত গমন, সেখানে তারেকের সাথে কথা, এই সমস্ত কিছু মিলে উনি যে ওই পয়েন্টে পৌঁছতে পারলেন শেষে এখনো, কারণ সে ক্ষমতা আরোহণের কিছুদিন পরেই সে বুঝতে পারলেন যে এটা তো আমার শাস্ত্র নয়, এবং এখান থেকে এই বাঘের পিঠের উপর থেকে যে আমি সর হলাম পিঠের উপর থেকে, এখন নামবো কি করে, সেটার জন্য মনে হয় ওনার উচ্ছ্বাস। কিন্তু এই উচ্ছ্বাস কতদিন টিকবে বা উনি কোথায় চলে যাবেন সেটা আমরা পরবর্তীতে দেখব। কিন্তু নির্বাচনটাকে আমি অবশ্যই বলবো সো কল্ড। এর কারণ হলো আন্তর্জাতিক বিভিন্ন ইয়েতে যদি আমরা বলি, মানদণ্ডে যদি আমরা বলি, গণতান্ত্রিক মানদণ্ডে আমরা যদি বলি, ব্রিটিশ গণতান্ত্রিক মানদণ্ডে আমরা যদি বলি, আমরা এখন সবচেয়ে কাছে চলে আসি। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং আমাদের ৭১-এর স্বাধীনতা সংগ্রামের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা যদি বলি, সেখানে এটা অবশ্যই সো কল্ড। দেখুন, একটা সো কল্ড নিয়ে আমি কত লম্বা কথা বললাম, যদিও এটা বোঝাটা আমাদের খুবই সহজ, যে বাংলাদেশের ইতিহাসের সাথে, বাংলাদেশের জন্মের সাথে যে রাজনৈতিক দলটি যুক্ত, তাকে বাদ দিয়ে তারেক সাহেব গত 16 বছর ধরে 16 বছর ধরে উনি প্রবাসে বসে চেষ্টা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নির্দলীয় সরকারের অধীনে সর্বদলের অংশগ্রহণ করে, আই রিপিট ইট, সর্বদলের অংশগ্রহণ করে নির্বাচনে উনি যাবেন, না হলে উনি যাবেন না। আচ্ছা, ভালো কথা। তাহলে এই ডক্টর ইউনূস তো নির্দলীয় সরকার হলেন কি করে, যখন একটি দলকে উনি নিষিদ্ধ করে দিলেন, একটি দলকে যখন বললেন যে তোমরা নির্বাচন করতে পারবে না, তাহলে তো যারা আজকে এই তথাকথিত নির্বাচনে অংশগ্রহণ করে ঢেকুর তুলছেন জয় পরাজয়ের, তাদের জন্য আসলেই এটা দুঃখ সংবাদ যে বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে তথাকথিত বলছে, সো কল্ড হিসেবে গ্রহণ করেছে, এবং তাদেরকে এই নির্বাচনে যা কিছু ঘটে, যা রেজাল্ট আসুক, সবকিছুই হলো এটার কোনো আন্তর্জাতিক মানদণ্ডে, বাংলাদেশের 55 ইয়ার্স এর মানদণ্ডে কোনো ক্রমেই এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন নয়। সো লেটস ফিনিশ দ্যাট, ইট ইজ এ সো কল্ড ইলেকশন। মানে স্মরণীয় নির্বাচন তো হতেই পারে, যেরকম দীপু সাহাকে জীবন্ত পুড়িয়ে মারা, এটা তো আমরা স্মরণে রাখবো, তাই না? কিন্তু আমরা তো রিপিট করতে চাই না এই বিষয়টাকে।
অতএব এই নির্বাচনটা স্মরণীয় হয়ে থাকবে, এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করতেই পারি না। এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করতেই পারি না। এই নির্বাচনটা ঐতিহাসিকভাবে ডক্টর ইউনূস যেটা বলছেন, আমি এটার সাথেও দ্বিমত পোষণ করতে চাই না, পারি না। কারণ এটা আমরা মনে রাখবো, এটা 71-কে যেরকম ভাবে আমরা মনে রেখেছি, আমরা 75-এর 15ই অগস্টকে যেভাবে মনে রেখেছি, আমরা 5ই অগস্টের কথা জানি, আমরা 21শে অগস্টের কথা জানি, আমরা বহু ইতিহাস জানি, 52-এর কথা জানি, সেরকম আমাদের কালো অধ্যায়গুলোকেও আমরা মনে রাখবো। অতএব এই নির্বাচনটা কোনো ক্রমেই অনৈতিহাসিক এটা আমি বলবো না। কারণ মেটিকুলাসলি ডিজাইন করে একটা নির্বাচনে ক্ষমতা দখল করে তারপর উনি একটি বড় বৃহৎ, বলবো শুধু না, বাংলাদেশের ইতিহাসের সাথে যা যুক্ত, পিতাকে বাদ দিয়ে সন্তানের ভালো চাওয়া মানুষগুলোকে অবশ্যই আমরা ভালো চোখে দেখি না। অতএব এই নির্বাচনকে আমরা অবশ্যই ইতিহাসের পাতায় তুলে রাখবো এইভাবে যে একটি নির্বাচনের নামে সেম ইলেকশন, তথাকথিত প্রদর্শনীর ইলেকশন, যে ইলেকশনের মাঝে বাংলাদেশের ম্যাক্সিমাম ভোটাররাই ভোট দিতে অংশগ্রহণ করেননি এবং এটাকে প্রত্যাখ্যান করেছে। সেই সাথে আরো একটি বিষয় আপনি প্রশ্ন না করাতেও আমি তুলে ধরি, সেটা হলো যে আরেকটি বিষয় খুব প্রকট ভাবে বাঙালি এই ডক্টর ইউনূস এবং তার গংকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। আমরা ইউরোপ আমেরিকাতে বৃদ্ধাঙ্গুলি ইজ ওকে, বাট আমাদের বাংলা ভাষায় বৃদ্ধাঙ্গুলি দেখেছি। সেটা কি, যে পশ্চিমা বিভিন্ন দেশের দূতাবাস সহ বাংলাদেশে সরকারে বসে জামাত এবং তার পুষ্য শিশু পুত্র অনেকগুলো, এর ভিতরে এনসিপি এবং ডক্টর ইউনূস, এই সকলে মিলে, শিশির মনিরের ওয়াইফ যিনি আমাদের গ্রামীণ ব্যাংক পরিচালনা করেন, এই সকল কিছু মিলে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল মানুষের মনে যে 71 হলো এটা ভুয়া জিনিস এবং সেটা ভারতীয় ষড়যন্ত্র। অতএব আমাদের ইসলামের জয় জয়কার, তথাকথিত ইসলাম, আই হ্যাভ টু সে এগেইন, সো কল্ড ইসলাম, তথাকথিত ইসলামের জয় জয়কার হবে। মানুষ এখন সমানে ইসলামী দলগুলোকে, স্পেশালি এই নন ইসলামিক, যাকে মাইকেল রুবিন গত সপ্তাহে 5 তারিখে, ফেব্রুয়ারিতে 5 তারিখ এবং 9 তারিখে ন্যাশনাল প্রেস ক্লাব এবং ক্যাপিটাল হিলে উনি দুইবার আমার প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে ইয়েস, জামাত ইসলাম ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। এই টেররিস্ট অর্গানাইজেশন, তারা অতিরিক্ত ভোট পেয়ে তারা ক্ষমতায় আসীন হবে। বাংলার জনগণ তা প্রত্যাখ্যান করেছে। বাংলার জনগণ প্রত্যাখ্যান করার অর্থটা হলো যে তারা 71কে আবার 71কেই তারা হৃদয়ে ধারণ করে, বঙ্গবন্ধুকেই ধারণ করে। এখন কথা হতে পারে যে নির্বাচন যে হলো, তাহলে কি এই নির্বাচনটা আমরা কি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে, 5 বছর টিকে থাকবে? অফকোর্স নট, অফকোর্স নট। কারণ তারেক জিয়াকে নিজেকেই নিজের আয়নার সামনে, আমি গণতন্ত্রের আয়নার সামনে দাঁড়াতে বলছি যে আপনি যে 16 বছর চিৎকার করেছেন, আপনি যে আন্দোলন করেছেন যে সর্বদলীয় অংশগ্রহণে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, আপনি সুযোগ পাওয়াতেও তো সেটার মধ্যে আপনি নেই। তাড়াতাড়ি নির্বাচন দাও, যে কোনো উপায়ে নির্বাচন দাও, তথাকথিত দস্তগীর জাহাঙ্গীর এটাকে সো কল বলুক, উই ডোন্ট কেয়ার, উই ওয়ান্ট পাওয়ার, এই পথে তো উনি গেলেন। অতএব এটা টিকছে না। কিন্তু মন্দের থেকে তো আমরা কিছু টেকঅ্যাওয়েজ নিব, তাই না? সেই মন্দ থেকে যেটা দেখতে পেলাম যে বাংলার জনগণ সম্পূর্ণভাবে এই তথাকথিত ইসলামী দলগুলোকে প্রত্যাখ্যান করেছে, স্পেশালি এনসিপি কে প্রত্যাখ্যান করেছে। জামায়াত ইসলামের ভোট বোধহয় 3%-এর নিচে আপাতত যা দেখতে পাচ্ছি। সো আমরা বাঙালিকে স্যালুট জানাই। আমি সেই কথাটা সংযুক্ত করতে চাই যে আপনার এই যে প্রশ্নটা আবারও আপনি তুলে আনলেন, সেটাতে আমি কেন গেলাম না, কিন্তু এখন আমি মনে করছি যে আমাদের দর্শক শ্রোতাদের জন্য এটা ব্যাখ্যা করা খুব প্রয়োজন। দেখুন, এটা কিন্তু একদম সরল অঙ্কের মতন ব্যাখ্যা করতে হবে, তুলনা করতে হবে। আমি যদি প্রশ্ন করি, আপনার এই প্রশ্নের বিপরীতে উত্তরের ছলে 2014 কি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করা নিষিদ্ধ ছিল? 2018-তে ছিল, 2024-এ ছিল। কোন সময় কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করা আইন দ্বারা নিষিদ্ধ ছিল না। এখন যারা আমার কথা শুনে একটু পরে তির্যক আলোচনা করবেন যে না, জামাতকে তো নির্বাচন করতে দেওয়া হয়নি, এখানেও একটা আইনি ব্যাখ্যা আপনাদের জানা উচিত। বাংলাদেশের এখনো যেই ইসি বা ইলেকশন কমিশনের আন্ডারে নির্বাচন হচ্ছে, এই ইসি তারা বাংলাদেশের
কোন কোন রাজনৈতিক দল কি কি নিয়মে তার সেখানে নির্বাচন করতে পারবে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেটার নিয়ম রয়েছে। সেই নিয়মের একটি যেটা বেসিকটা হলো বাংলাদেশের সংবিধানের কে ক্রস করে এমন কোন ম্যানিফেস্টো ওই সকল রাজনৈতিক দলগুলোর থাকতে পারবে না। যখন জামায়াতে ইসলামী বারবার আবেদন করছে, বারবারই তারা ফেরত দিয়েছে এই বলে যে আপনি বাংলাদেশের সংবিধানকে ফলো করতে হবে। এখানে আপনার অনেকগুলো বিষয় আছে যেটা সংবিধানের ক্রস করছে, সংবিধানের অনুচ্ছেদ ক্রস করছে। অতএব আপনাকে যদি নির্বাচন করতে হয় এই দেশে, তাহলে আপনাকে অবশ্যই এটা পালন করতে হবে। তো এটা তো নিষিদ্ধ তো নয়। যেহেতু কোন রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না, অতএব ওই নির্বাচনগুলোতে বিএনপি বলছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করব না, এবং আমরা তখনই নির্বাচন করব যখন তত্ত্বাবধায়ক সরকার আসবে। ওনাদের কথায় তত্ত্বাবধায়ক সরকার কোথায় পেলেন উনি? যে সরকার আসলে তাকে যদি আমরা বলি যে এটা তত্ত্বাবধায়ক, তো ইন্টারিমকেই যদি তত্ত্বাবধায়ক বলি, তাহলে তো ওনার প্রথম শর্ত থাকা উচিত ছিল যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করা নিষিদ্ধ নয়, যদি তারা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতেন। এখানে একটা। দ্বিতীয় আরেকটা, যেটা বিএনপি নিজে বলতে পারতো, যেটার জন্য আমি আন্দোলন করলাম, জনগণ যার জন্য আমাদেরকে হয়তোবা ভোট দেবে, আমাদের সাপোর্টে আসবে, সেটা তো ক্রস করে আমি তো নির্বাচন করতে পারি না। এটা হলো দ্বিতীয়টা। এখন সরলঙ্ক মতন তুলনা করার কথা কেন বললাম? দেখুন, শেখ হাসিনার সময় নির্বাচনে যাওয়া না যাওয়া ছিল আমার স্বাধীনতা, বিএনপির স্বাধীনতা, যে কমিউনিস্ট পার্টির স্বাধীনতা, জামাতের স্বাধীনতা ছিল তারা যদি তাদের ম্যানিফেস্টো অথবা তাদের সংবিধান, তাদের যে রাজনৈতিক সংবিধান, সেটা পরিবর্তন করতো বাংলাদেশে অনুসারে, তাহলেও তারা অংশগ্রহণ করতে পারত। আমি যাইনি। আর আজকের এই সকল নির্বাচনে 15টি দলকে, আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করা হলো, তাদের কার্যক্রম নিষিদ্ধ। তারা বলে নিষিদ্ধ নয়, বলে কার্যক্রম নিষিদ্ধ। আমি যদি শাসি না নিতে পারি তাহলে আমি জীবিত থাকবো কি করে? সেই ঘটনাটা সেইভাবেই তারা নিষিদ্ধ করে এই নির্বাচন করা হয়েছে। অতএব আমাদেরকে অঙ্কের মতন কেন বললাম, অঙ্কে তো আমরা সবসময় কোন একটা ধ্রুবক ধরলেও সেই ধ্রুবক যে ধ্রুবক সেটা আমরা প্রমাণ করি। সেই হিসাবে আমি বলছি যে এখানে কোনো ধরনের সাদা কালোর বাইরে যাওয়া যাবে না। শেখ হাসিনার নির্বাচনের সময় বিরোধী দল পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল গেইন করার জন্য, শেখ হাসিনাকে বিপদে ফেলানোর জন্য, রাজনৈতিকভাবে গেইন পাওয়ার জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই। দেয়ার ওয়াজ নো পার্টি ওয়াজ ব্যাড। সো এই টাইমে এসে পার্টি ব্যান করে দিয়ে এবং অন্যান্য 14 দলের অন্যান্যদেরকে জেলে পড়ে রেখে তাদেরকে জীবন হত্যা তাদেরকে হত্যা করা হবে, এই সকল হুমকি দিয়ে তাদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়। অতএব এখানে আপনি যে প্রশ্নটা করেছেন যে এইসব সমালোচনার আগের নির্বাচনগুলোর সমালোচনা, আপনাকেই আমি জিজ্ঞেস করি, এখন কি বলবেন? আপনি তো দেখতে পাচ্ছেন তুলনামূলকভাবে ওই নির্বাচনগুলো এই নির্বাচনের চেয়ে হাজার গুণে বেটার ছিল, কারণ সেখানে আমার স্বাধীনতা ছিল, আমি অংশগ্রহণ করব কি করব না। এখানে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ ঘোষণা করা না হতো, তাহলে আজকে কি মনে করেন যে বিএনপি যতগুলো সিট পেয়েছে এতগুলো সিট বিএনপি পেত? আমি তো মনে করি না, এবং সাধারণ মানুষ কেউ মনে করে না। অতএব এই নির্বাচনটা আসলেই সো-কল্ড বেটার নির্বাচন ছিল 2024-এ, বেটার নির্বাচন ছিল 2018-তে, অবশ্যই বেস্ট নির্বাচন ছিল 1970 এবং পরবর্তীতে অনেকগুলো নির্বাচন, যেসবগুলো কিছু হয়তোবা মাইক্রো আর কিছু ম্যাক্রো বিষয় এর ভিতরে ছিল, সেসবগুলো নিয়ে পরবর্তীতে আলাপ করব। গণভোট কি? গণভোট কে করতে পারে? গণভোট করার অধিকার কার বা অথরিটি আসে কোত্থেকে? আমরা লিগ্যালিটি, অথরিটি এসবগুলো যদি না বুঝি, না জানি, তাহলে তো এই গণভোটের কথা নিয়ে, মানে গণভোট নিয়ে যারা যা করছে তারা না বুঝেই করছেন। বাংলাদেশের সংবিধান অনুসারে কোন বিষয়ে গণভোট করার একমাত্র অধিকার হলো বাংলাদেশ পার্লামেন্টের, যেটা গত পার্লামেন্ট কে ডিজলভ করলো, কেন করলো, সেসবগুলো আমরা জানি না। আগামী পার্লামেন্ট না হওয়া পর্যন্ত গণভোট হওয়ার কোনো কারণ নেই। অতএব এটা সম্পূর্ণ ইল্লিগাল গণভোট। যেই ভ্রূণের জন্মই হবে না, যে ভ্রূণটাই জন্ম নিল না, তার ভবিষ্যৎ নিয়ে আমরা কি আলাপ করতে পারি? এখানকার বলা যেতে পারে যে হ্যাঁ, গণভোটের যে চাপ তারা প্রয়োগ করেছে সরকার, মানে যে মেটিকুলাসলি ডিজাইন সরকার, ইন্টারিম ইল্লিগাল অসাংবিধানিক সরকার, তারা তাদের সমস্ত বাহিনী, আপনি তো ইউ নেম ইট, আপনি সশস্ত্র বাহিনী থেকে আরম্ভ করে পুলিশ, বিডিআর, আমলা,
কামলা, এভরিবাডি সরকারের সাথে যারা যুক্ত সবাইকে গণভোটে হাঁ করার জন্য তারা করেছেন, প্রচারণা চালিয়েছেন। এবং সেই প্রচারণার পরেও যেই মানুষগুলো গণভোটে অংশগ্রহণ করেনি, সেটা তো মানুষের সিগন্যাল, যেটা রাজাকারদেরকে তারা যেরকম প্রত্যাখ্যান করেছে, সেরকম সাধারণ মানুষ, তাদের শিক্ষাগত যোগ্যতা কম হতে পারে কিন্তু তাদের জ্ঞান কত অপরিসীম দেখুন, যে তারা এই ইয়েকে গণভোটে না ভোট দিল, এবং সেটা 25% যদি তারা বলে থাকে, আমি মনে করি এটা 75 to 80%। আমার এই ধরনের এক্সটেনশন করতে হবে আর কি তাদের। অতএব সেখানে এই প্রত্যাখ্যিত এবং ইল্লিগাল গণভোটের অবশ্যই আমি যেটা ভবিষ্যৎ দেখছি একেবারেই ডার্কের অর্থ হলো, এটা আমি ভেঙে দিই আপনাকে এখন। আমি মনে করেছিলাম যে ফাইনাল রেজাল্টের পরে বলবো বাংলাদেশ, সেটা ভেঙে দিচ্ছি। দুঃস্বপ্ন হতো বাংলাদেশে যদি এই এনসিপি, ইউনূস এবং জামাতের এরা মেটিকুলাসলি ডিজাইন করে তারা যদি ক্ষমতায় দখল করতে পারতো ইলেকশন করে, তাহলে এই গণভোটের একটা ভিত্তি থাকতো। এই গণভোটের আপাতত আর কোনো ভিত্তি থাকবে না। এর কারণটা হলো বিএনপি কিন্তু কেউ স্বীকার করুক আর না করুক, আলটিমেটলি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল। তার জন্ম কোথায়, কিভাবে, না ওই ইতিহাসে এখন গেলাম না, কিন্তু সেই যে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে তার এলিমেন্ট গুলোর মধ্যে তারা এককভাবে জামাতপন্থী নয়, এককভাবে ইসলামপন্থী নয়, এককভাবে পাকিস্তানপন্থী নয়, এককভাবে তারা ভারত বিরোধী নয়, তারা একটা সংকর পার্টি। অতএব সেখানে অনেক বেশি অংশই হলো বাংলাদেশের ৭১-এর স্বাধীনতার পক্ষের মানুষ রয়েছে, সেখানে অনেকেই রয়েছে, রাজাকার রয়েছে, অনেক রয়েছে, এমনকি জামাতের যারা লুঙ্গির নিচে থাকে তারাও আছে, কিন্তু শক্তিশালী অনেকগুলো এলিমেন্ট সেখানে রয়েছে। তার অর্থ হলো যে এই তথাকথিত নির্বাচনে কিছুদিনের জন্য হলেও যদি তারা সরকার গঠন করতে চেষ্টা করে, আর না করতেও পারে, সেটা আমি যেভাবেই যাক, যে না ভোটের অস্তিত্ব আর টিকলো না। কারণ জামাতকে না বলাই হলো না ভোটের না, ইউনূসকে না বলাই না ভোটের না, এনসিপি কে না বলাই না ভোটের না। এমনকি আমি এটা মনে করি যে স্পেশালি বিএনপির যে সকল সামনের সারির নেতৃবৃন্দ যারা নিজ মুখে বঙ্গবন্ধু, বাংলাদেশ, জয় বাংলাকে ধারণ করে বিশ্বাস করে, আওয়ামী লীগের বিরোধিতা তারা করবে কারণ ক্ষমতার জন্য, তারা নির্বাচিত হয়ে এসেছে সেখানে। এটা ইঙ্গিত করে যে গণভোটের না হয়েছে, তারা যদি 100% হ্যাঁ বলে, এটার কোনো ভবিষ্যৎ নেই। এই আশঙ্কাটা, ধন্যবাদ, এটা নিয়ে আমরা একটু সময় ব্যয় করতে হবে, অপেক্ষা করতে হবে। আর কারণ কি, যে ডক্টর ইউনূস এবং তার সাথে এই যে কিছু দালাল প্রকৃতির লোক রয়েছে, যেমন আমেরিকা থেকে একজন গিয়ে, যিনি কমিশনের প্রধান ছিলেন, আলী রিয়াজ, এরা পরিকল্পনা ছিল যে এমনকি 50-50 যদি তারা করতে পারতো, তাহলে তারা তাদের এখনো এই পরিকল্পনা থেকে যে তারা বের হয়ে আসেনি, সেটা প্রমাণ হবে 24 ঘন্টার ভিতরে। সেটা বলি, তাদের ইচ্ছা ছিল যে এই না ভোটে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে, জামাত এবং এনসিপি এরা অনেক বেশি সিট দখল করবে, তখন তারা অফার করবে বিএনপি কে, বা আমি একদম সরল ভাবেই বলছি, অফার করবে আসুন আমরা একটি জাতীয় সরকার গঠন করি এবং সংবিধান পরিবর্তনের করতে হবে, আমরা সংসদ আগামী 6 মাস আমরা এটা গণপরিষদ হিসাবে চালাবো। সেসবগুলো তারা নিজেরাও বলেছে। কিন্তু আমি বলি, রাজনীতি এবং সমাধান, রাজনীতি শুধু নয়, সময় এমন একটি বিষয়, এই পর মুহূর্তের ঘটনাগুলো সমস্ত কিছু কন্ট্রোল করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল তারা অনেক ভোটেই নাকি এগিয়ে আছেন। অতএব ইতিমধ্যে তাদের হাতে আর নাটাইটা নাই সেরকম শক্তভাবে ইউনূসের হাতে বা আলী রিয়াজদের হাতে। কিন্তু যেহেতু ইউনূস গং, আলী রিয়াজ, এমনকি সশস্ত্র বাহিনী, এই 3 পিস যদি একত্রিত হয়ে হ্যাং করে দেয় বা তারা বিভিন্ন প্রক্রিয়া করতে পারে। একটি প্রক্রিয়া হলো যে আসুন সম্মিলিত ভাবে আমরা একটা সরকার গঠন করি 1 টার্মের জন্য, পরবর্তীতে আমরা দেখব, কারণ আমাদের এই করতে হবে সেই করতে হবে। এই লাইনে গেলেই একটি গণবিস্ফোরণ ঘটবে। আই মিন ইট,
গণ বিস্ফোরণ ঘটবে এই লাইনে ওরা গেলে, কারণ মানুষ ওই সকল জামাতে ইসলামী এবং ইউনুস এদেরকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু এই ভোটে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং এটা খুব তরতাজা। অতএব তারা যদি দ্রুততম সময়ে নির্বাচিত তথাকথিত এই নির্বাচনে যারা তথাকথিত ভোটে নির্বাচিত হয়েছেন তাদের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া 24 ঘন্টার ভিতরে না শুরু করেন, তাহলে মানুষ রাস্তায় নেমে আসবে। তখনই আরে একটা মহা বিপ্লব ঘটবে, যেখানে বাংলাদেশের অবস্থা 71-এর যে যুদ্ধটা এখনো চলমান সেটার অংশ বিশেষ হিসাবে সামনে যাবে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষেরা বিজয় অর্জন করবে। জামায়াতে ইসলামী সহ সমস্ত দলকে শুধু নিষিদ্ধ নয়, তাদেরকে সমলে বাংলাদেশকে উৎপাদন করবে। এইখানে এই বিষয়টা আমি মনে করি যে এই ভূমিটা এখন উর্বর হয়েছে, এই জন্যে মানুষ তাদের ভোট মানে তাদের ওইটা প্রকাশ করেছে যে আমরা তোমাদেরকে চাই না। তারপরেও যদি তারা ধরে রাখতে চায় দেন তাহলে তারা রাস্তায় নেমে আসবে। এবং সেটা আমরা আলোচনা করতে হয়, আমাদের গবেষণা করতে হয় যে একক একটা ব্যক্তি কি রিয়াক্ট করে আর মব কি রিয়াক্ট করে। মবের কিন্তু একটা ক্যারেক্টার হয়, সেই মবকে যদি যে আপনি জ্বালিয়ে দিতে পারেন যে না এদেরকে বিতাড়িত করতে হবে কারণ আমরা ভোট দিয়েছি, তাদেরকে না করেছি, তারপরেও তারা 6 মাস আরো ক্ষমতায় থাকতে চায়, তাহলে যমুনা নদী পর্যন্ত নিয়ে যেতে তাদের 1 মিনিট লাগবে। বাংলাদেশের মব 1 মিনিট, মানে আমি গণমানুষের কথা বলছি, এই স্বৈরাচারী ইউনুসের মবের কথা বলছি না। ধন্যবাদ। সিদ্ধান্ত যখন নেওয়ার কথা এই দেশের রাজনীতি এবং ইলেকশনের ব্যাপারে, তখন কিন্তু তারা এখানে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে ছিল। কিন্তু সিদ্ধান্তটা যখন তারা সর্বশেষ নিল, তখন কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিল। কি ভুল সিদ্ধান্ত? সেটা হলো তাদের উপর থেকে বলা হইলো যে ভোটের বাক্সের কাছেই যাওয়া যাবে না, ভোট সেন্টারের কাছেই যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, ভোট সেন্টারের কাছে না গেলে তো একটা বুঝতাম যে এটা খুব ক্লিয়ার একটা সিদ্ধান্ত, ভোট সেন্টারের কাছে যাবে না। যেমন এই 18 সনের না 24 সনের ভোটে বিএনপি বলছে আমরা যাব না, হ্যাঁ, কাজে আমরা যাই নাই। কিন্তু তারা ভোট সেন্টারের কাছে যাবে না বলে দেখা গেছে সব জায়গাতে তাদের 2 ধরনের কাজ হয়েছে। এক ধরন হইলো যারা নিরীহ আওয়ামী লীগ করে দেশের মধ্যে আছে, 2টা একটা কেস খাইছে, একটু পালায় টালায় থাকে, আবার একটু মানুষ মনে করে যে এরা ভালো মানুষ, এই ভালো মানুষগুলো আবার ভোট দিছে ভোট সেন্টারে গিয়ে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আর যারা এখনো এই দেশে মানুষ মনে করে এরা খারাপ কাজ করছিল, আওয়ামী লীগের সর্বনাশ করছিল, মুক্তিযুদ্ধের সর্বনাশ করছিল বঙ্গবন্ধুর নামে এবং মুক্তিযুদ্ধের নামে, এরা সব জামাতকে ভোট দিচ্ছে। আমার কথাগুলো তাইলে 3 দিকে গেল কিন্তু আওয়ামী লীগ। একটা হলো নেতৃত্বের ডিসিশন হইলো ডোন্ট গো টু পোলিং সেন্টার, ঠিক আছে, এটা মানলে কথা ছিল না, কিন্তু গেল, কিন্তু 2 দলই গেল। ভালো মানুষ যারা তারা বিএনপি কে ভোট দিল, আর যারা ওই বিভিন্ন ধরনের খেলায় মত্ত তারা জামাতকে ভোট দিল। এবং আমার এলাকাতে তাই হয়েছে বেশিরভাগ। ভালো যে আওয়ামী লীগ যারা, সব নিরীহ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ, সব আমাকে ভোট দিছে। আর আজকে দুর্ভাগ্যজনক ভাবে আপনি জানেন, মিঠামইন থানা রেজাল্টটা দেখলে আপনি বুঝবেন এই রেজাল্ট ফজলুর রহমানের বিরুদ্ধে হইতে পারে না, আব্দুল হামিদের সিদ্ধান্ত ছাড়া। আমার কথাটা এটা আমি খুব ক্লিয়ারলি দেখাই দিব যে এই উনার বাড়ির সেন্টার, উনার বাড়ির সেন্টারে জামাত পাস করে কেমনে, উনার বাড়ির সেন্টার, এবং সেন্টারটা হইলো উনার বাড়ির স্কুলে, বাড়ির ঘরের মধ্যে। এই সেন্টারে জামাত পাস করে কেমনে, উনার ইউনিয়নে জামাত পাস করে কেমনে? একটা ইউনিয়নে পাস করছে জামাত, সেটা হইলো আব্দুল হামিদের মিঠামইন সদর। ওনার আপন রক্তবোধ এমপি ইলেকশন করেছেন জামাত থেকে। কে? যেখানে আমি গৌতম দাস বাবুর প্রশ্নটার উত্তরটা দিচ্ছি, তার আপন শালা ইলেকশন করছিল করিমগঞ্জ তারাইল থেকে, জীবনে ওই এলাকাতে 10,000 ভোট পায় নাই জামাত, দাঁড়াইবারই সাহস পায় নাই। এখন তার আপন শালা দাঁড়ায় উসমান ফারুকের মতো ক্যান্ডিডেট প্রায় ফেল করে দিয়েছিল, 3,000 ভোটে
উসমান ফারুক সাহেব পাস করছে 86 and 83, তার শালা পাইছে 83, যেখানে 3000 ভোট পাওয়ার মতো অবস্থা করিমগঞ্জ তারাইলে নাই। আমি সেই কারণে কথাটা বলছি যে আব্দুল হামিদ সাহেবের মতো লোক যদি জামাতকে ভোট দেওয়ায়, এর চেয়ে দুর্ভাগ্য। উনি বলতে পারতো ডোন্ট গো টু সেন্টার। আমি আপনাকে একদম প্রমাণ দিয়ে বললাম যে একটা ইউনিয়নেই আমি ফেল ইউনিয়ন আমার সেন্টার, আমার কনস্টিটিউয়েন্সি, এর মধ্যে একটা ইউনিয়নে ফেল করছি, সেটা হলো আব্দুল হামিদের ইউনিয়ন এবং তার বাড়ির সেন্টার। জিনিসটা আমি মানে দুর্ভাগ্যজনক। আমরা এই কারণে আপনাকে আরো অভিনন্দন হইল করব। কি? হ্যাঁ, এই কারণে আপনাকে আমি এই আরো কারণে অভিনন্দন বলছি জানাই যে জিনিসটা ভুল করছে। আপনি দেখবেন যে যে এলাকাতে জামাত পাস করছে বা পাস করবে, সেই সব এলাকাতে আওয়ামী লীগ টোটালি যারা ওই যে এখনো যারা অতে আছে, বিভিন্ন কারণে জামাতের কাছে মাপটাপ চায়, অথবা জামাত তাদের কাছে সম্পর্ক করে এই ভোটটা নিয়ে গেছে, আওয়ামী লীগের ভোটটা। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট থেকে শুরু করে ব্রিটিশ হাই কমিশনারের দিল্লি সফর সবই ইঙ্গিত দিচ্ছিল এবার হয়তো ক্ষমতার দৃশ্যপটে বড় কোনো পরিবর্তন আসছে। অনেকে বলছিলেন পশ্চিমারা জামাতকে ক্ষমতায় দেখতে চায়, কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল ভিন্ন চিত্র। ক্ষমতায় ফিরল বিএনপি, দৃশ্যপটে জোরালোভাবে আবির্ভূত হলেন তারেক রহমান। তাহলে প্রশ্ন জাগে, জামাতের সেই বিশাল সুযোগ কি তবে শেষ হয়ে গেল? পশ্চিমারা কি দিল্লির কাছে হেরে গেল, নাকি ভারত আমেরিকা কোনো গোপন বাণিজ্যিক চুক্তির বলি হলো জামাত? আজ আমরা একটু বুঝবার চেষ্টা করব যে ত্রয়োদশ নির্বাচনের পর্দার আড়ালে সেই ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে। নির্বাচনের আগে জামাত ইসলামের পক্ষ থেকে এবং তাদের সমর্থকদের পক্ষ থেকে একটি বিশাল ধারণা দেওয়া হয়েছিল যে এবার তারা মসনদে বসছে। শুধু রাজপথ নয়, আন্তর্জাতিক লবিংয়েও তারা ছিল তুঙ্গে। আমেরিকার প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য পশ্চিমারা হয়তো একটি নতুন শক্তি বা জামাতকে গুরুত্ব দিচ্ছে। ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের হঠাৎ দিল্লি সফর এবং জামাতের পক্ষে কথিত দুতিয়ালি করার খবরটি রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামাত আমির স্বীকার করেছিলেন যে এমনকি দিল্লিও তাদের সাথে যোগাযোগ রাখছে। এই চতুর্মুখী তৎপরতা এটি কিসের ইঙ্গিত ছিল? পশ্চিমারা হয়তো মনে করেছিল আওয়ামী লীগবিহীন বাংলাদেশে জামাত একটি সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক দল হিসেবে তাদের স্বার্থ রক্ষা করতে পারবে, কিন্তু এখানে হিসেবের বড় একটা গড়মিল ছিল। বাংলাদেশের রাজনীতিতে দিল্লির প্রভাব চিরকালই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দিল্লি কখনোই চাইবে না তাদের সীমান্তে কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসুক। আওয়ামী লীগের অনুপস্থিতিতে দিল্লির কাছে প্রথম পছন্দ সব সময় ছিল বিএনপি, কারণ জামাত ক্ষমতায় আসা মানে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যে অস্থিরতা তৈরি হওয়া এবং বাংলাদেশের বাংলা রাষ্ট্র বা উগ্র ভাবাদর্শের উত্থান ঘটা, যা ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি। বেগম খালেদা জিয়ার জানাজায় এস জয়শঙ্করের অংশগ্রহণ, রাজনাথ সিংয়ের বাংলাদেশের দিল্লি হাই কমিশনে গিয়ে শোক বইতে স্বাক্ষর ছিল দিল্লির একটি অত্যন্ত ডিপ্লোম্যাটিক সিগন্যাল। মোদির শোক বার্তাও প্রমাণ করে যে দিল্লি তারেক রহমানের নেতৃত্বের বিএনপিকে গ্রহণ করতে মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিল। তাহলে কি দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে কোনো দফারফা হয়েছে? সম্ভবত। ভারতের সাথে আমেরিকার ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের কৌশলগত গুরুত্বের কারণে আমেরিকা হয়তো শেষ পর্যন্ত দিল্লির প্রেসক্রিপশনই মেনে নিয়েছে। অনেকেই প্রশ্ন করছেন যে জামাত এইবার যে সুযোগটা পেয়েছিল, এই সুযোগটাকে জামাতের কাছে আর কখনো আসবে? জামাত যে জনসমর্থনের হাইপ তুলেছিল, ভোটের হিসেবে তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশের সাধারণ মানুষ উগ্রপন্থা বা সাম্প্রদায়িক রাজনীতির চেয়ে স্থিতিশীলতা এবং উন্নয়নকে বেশি প্রাধান্য দিয়েছে। যদি পশ্চিমারা জামাতকে কোনো প্রতিশ্রুতি দিয়েও থাকে, আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বলে কিছু নেই। স্বার্থের প্রয়োজনে পশ্চিমারা জামাতকে ব্যবহার করেছে এবং যখন দিল্লির সাথে তাদের স্বার্থ মিলে গেছে তখন তারা সরে দাঁড়িয়েছে।
জামাতকে সম্ভবত ভবিষ্যতে আরো বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে হবে। তাদের উগ্র সাম্প্রদায়িক ট্যাগ এবং আন্তর্জাতিক রাজনীতির এই ধাক্কা কাটিয়ে ওঠা তাদের জন্য কঠিন হবে। এখন আসি এই পুরো সমীকরণটা, এই সমীকরণে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ বর্তমানে তাদের ইতিহাসে দীর্ঘতম সংকটে। দিল্লি যদি বিএনপিকে সমর্থন দিয়ে ফেলে তবে আওয়ামী লীগও ধীরে ধীরে ফিরবার একটা পথ খুঁজে পাবে। তবে মজার ব্যাপার হলো দিল্লির এই প্রেসক্রিপশন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো এবং ভারত সবাই যেন এক ধরনের সেফটি ভালভ খুঁজে পেল। জামাত ক্ষমতায় এলে আওয়ামী লীগের অস্তিত্ব চিরতরে মুছে যাওয়ার শঙ্কা ছিল, যা বিএনপির বিজয়ে সেটি হচ্ছে না এবং সহাবস্থানের একটা রাজনীতির পরিবেশ তৈরি হতে পারে। আরেকটি জিনিস, দিল্লি বিএনপিকে সমর্থন দিয়েই থাকে বা দেয়, তাহলে বিএনপির অতীতের যে ভূমিকা সেই ভূমিকাগুলো ত্যাগ করতে হবে। বিশেষ করে 2001-06 শাসনামলের ভূমিকা, সেভেন সিস্টার্স নিয়ে ভূমিকা, সেগুলো ত্যাগ করতে হবে। ভারত বিরোধী জিগির ত্যাগ করতে হবে। স্বয়ং রুহুল কবির রিজভী ভারতীয় শাড়ি, স্ত্রীর শাড়ি নিয়ে এসে পুড়ে দেন, এগুলো ত্যাগ করতে হবে। এবং এগুলো ত্যাগের শর্তেই ভারত বা দিল্লি বিএনপিকে সমর্থন দিয়েছে এবং এগুলো আমরা সামনের দিনগুলোতে অবশ্যই দেখব। শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আসলে কার জয় হলো, ভারত নাকি পশ্চিমা বিশ্বের? উত্তরটা খুব স্পষ্ট। নির্বাচনের ফল প্রকাশের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন দূতাবাসের অভিনন্দন বার্তা একই সুরে ধ্বনিত হয়েছে এবং এটি প্রায় একই সময়, কাছাকাছি সময় দেওয়া হয়েছে। এর মানে হলো দিল্লির কৌশল এবং পশ্চিমাদের বাস্তবাদিতা এক বিন্দুতে মিলেছে, আর এই মিলনের বলি হয়েছে জামাতের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন। ত্রয়োদশ নির্বাচন প্রমাণ করে দিল বাংলাদেশের ক্ষমতার চাবিকাঠি শুধু বাংলাদেশের রাজপথেই নয়, তা ভূ রাজনৈতিক দাবার বোর্ডেও নিয়ন্ত্রিত হয়। জামাতের হাইপ শেষ পর্যন্ত একটি বুদবুদ হিসেবেই থেকে গেল। আপনাদের কি মনে হয়, জামাত কি পারবে এই ধাক্কা কাটিয়ে উঠতে, নাকি বাংলাদেশ একটি দ্বিদলীয় ধারার রাজনীতিতে আবার স্থায়ীভাবে ফিরে যাচ্ছে? অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি, যখন বিএনপি ক্ষমতায় তখন আওয়ামী লীগ রাজপথে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন বিএনপি রাজপথে, সেই অবস্থায় কি ফিরে যাচ্ছে?